তা ফুলশয্যার রাতে স্বামীর থেকে কি উপহার পেলে শুনি? বিয়ের পরদিন সকালে বড় জায়ের কাছ থেকে এমন প্রশ্ন শুনে উত্তর দেওয়ার মতো কিছু খুঁজে পেলাম না আমি। সত্যি বলতে ফুলশয্যার রাতে তন্ময় মানে আমার স্বামী তো আমাকে কোনো বিশেষ উপহার দেয়নি। সেটা কি করে যাকে বলি? আর উপহার দেওয়া কি কোনো নিয়ম? আমি তো জানি না, হয়তো উনিও জানেন না, নয়তো ভুলে গিয়েছেন। সেটা যাকে না বলে বললাম, উনি আমাকে উপহার হিসাবে প্রতিশ্রুতি দিয়েছেন। এ কথা শুনে যা হাসলো। গত রাতে আমার স্বামী কোনো উপহার না দিলেও সারা জীবন একসাথে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, আর এটাই আমার কাছে সেরা উপহার। শোনো দোলা, প্রতিশ্রুতি সবাই দেয়, তোমার ভাসুরও আমাকে দিয়েছেন। আর প্রতিশ্রুতি কিভাবে উপহার হয়? চলো আমার সাথে, একটা জিনিস দেখাচ্ছি। এ কথা বলেই দিদি মানে আমার বড় যা আমাকে ওনার ঘরে নিয়ে গেলেন। আলমারি খুলে দেখাতে শুরু করলেন দাদা ওনাকে কি কি দিয়েছে। 2 ভরি ওজনের গলার চেন, যার লকেটটা ডায়মন্ডের, একটা রিং সেটাও ডায়মন্ডের, আর নাকি 1050-এর মতো টাকা। বিয়ের পরও আরও কি কি যেন দিয়েছেন। দিদি হেসে হেসে এগুলো বলছিলেন, আর সাথে এটাও বললেন, দোলা বুঝেছ, সবটাই হচ্ছে মনের ব্যাপার। কে কাকে দেবে না দেবে সবই তার মানসিকতার উপর নির্ভর করে। তবে নিজের ইনকামের দিকটাও দেখতে হবে, চাইলেই তো আর যা মন চায় তা দেওয়া যায় না। বলেই দিদি আবার আলমারিতে ওনার চেন আর রিংয়ের বক্সটা রেখে দিলেন। বিয়ের পর দিনই সোজাসুজি খোঁচা, আরও কত জানি অপদস্থ হতে হয় আমাকে। নিজের অজান্তেই চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সেটা মুহূর্তে মুছে ফেললাম দিদি দেখার আগেই। ঘরে এসে দেখলাম তন্ময় বিছানায় শুয়ে শুয়ে ফোনে ঘাটাঘাটি করছেন। আমাকে দেখেই বললেন, ম্যাডামের তাহলে এখন আসার সময় হলো? আপনি নিজেও তো বাইরে ছিলেন, ঘরে একা একা ছিলাম, তাই দিদি আর ননদেরা এসে নিয়ে গিয়েছিল, ওনাদের সাথেই গল্প করছিলাম। বুঝলাম আমি এসেছি অনেকক্ষণ হয়েছে। তার থেকে বড় কথা, তুমি আমাকে কালকে কিছু একটা প্রমিস করেছিলে, মনে আছে সেটা? এই লোকটা আমার থেকে বয়সে অন্তত 5-6 বছরের বড় হবে। গত রাতে আমাকে প্রমিস করিয়েছেন আজকে থেকে ওনার সাথে তুমি করে কথা বলতেই হবে, আপনি আপনি করা চলবে না। আমি তো লজ্জা এবং অস্বস্তি দুটোর কারণেই পারবো না। চেষ্টা তো করছি, মনে থাকে না এই আর কি। মনে যে কি থাকে। উনি বিছানা ছেড়ে উঠে এসে আমাকে ড্রেসিং টেবিলের কাছে নিয়ে গেলেন। আমার চোখে লেপ্টে যাওয়া কাজল মুছে দিয়ে বললেন, নারীর চোখে লেপ্টে যাওয়া কাজল দেখলে মনে হয় সে নারী 7 জন্মের দুঃখিনী। আমি অন্যদিকে তাকিয়ে বললাম, ফুলশয্যার রাতে নাকি স্ত্রীকে উপহার দিতে হয়, তুমি তো আমাকে কিছুই দিলে না। তন্ময় খানিকটা চিন্তিত হয়ে পড়ল, তারপর মুচকি হেসে বলল, তাই নাকি, উপহার দিতে হয়? আমি তো জানি না, কেউ আমাকে বলেও নি, কিন্তু না জেনেও আমি উপহার দিয়েছি। আমি বললাম, কই? সে মাথা চুলকাতে চুলকাতে বলল, এই তো ভালোবাসা দিয়েছিলাম। আমি আলতো করে হাসলাম আর লজ্জাও পেলাম। তবু মনের ভেতরে একটু হলেও অপমানের ঘাটা জ্বলছিল। বিয়ের কয় মাস পরেই আমার অনার্স 3rd ইয়ারের ফাইনাল পরীক্ষা, কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে বলা হলো বিয়ের পর পড়াশোনা চালিয়ে যাওয়ার দরকার নেই, বিয়ে হয়েছে সংসার করতে। আমি কিছুতেই মানতে পারলাম না। মাত্র 1টা বছরই তো, পরীক্ষাগুলো অন্তত দিই। কিন্তু শ্বশুর শাশুড়ি নারাজ। সেই সময় আমার পাশে দাঁড়ালো তন্ময়। বাবা মাকে সে বোঝালো, তাও তারা মানতে চাইলেন না। আমি জানি না কেন,
আমার বাবা প্রভাবশালী ছিল না এই কারণেই, নাকি অন্য কিছু? সত্যি জানতাম না আমি। তন্ময় আমাকে পড়াশোনা চালাতে সাপোর্ট করলো। আমি একবার তাকে জিজ্ঞেস করলাম, বাবা মাকে লুকিয়ে তুমি আমাকে সাপোর্ট করছো, এটা তো অন্যায়। সে বলল, তোমার পড়াশোনা বন্ধ করে দেওয়া অন্যায়। আমাদের কার কি হয়ে যায় তা কিন্তু আমরা জানি না। ধরো আমার কিছু হয়ে গেল, তখন তুমি নিশ্চয়ই তোমার বাবার পরিবারে বোঝা হতে চাইবে না। তুমি চাইবে একটা চাকরি, সেই চাকরির জন্য তোমাকে গ্র্যাজুয়েশন করতে হবে। আবার আমাদের সন্তান বড় হলেও তারা যেন কখনো হেয় না করতে পারে যে তাদের মা গ্র্যাজুয়েট না। আরও অনেক ব্যাপার আছে যার জন্য মেয়েদের পড়াশোনা করা উচিত। আমি যা পড়াশোনা করতাম সন্ধ্যার পর দরজা বন্ধ করে, যাতে কেউ না বোঝে। পরীক্ষার সময় তন্ময় আমাকে বাবার বাড়ি রেখে এসেছিল। সেখান থেকেই 4th ইয়ারের পরীক্ষাও দিই। শ্বশুরবাড়ি ফেরার পর শাশুড়ি আর যা কোনোভাবে জানতে পারলেন আমার পড়াশোনার কথা। আমাকে তো তারা কথা শোনালেনই, তন্ময়কেও শোনাতে ছাড়লেন না। তাকে বললেন বউয়ের চামচা। ওই রাতেই তন্ময় রংপুর চলে যায়। সে চাকরি করত রংপুর। অবশ্য ধীরে ধীরে আমার শাশুড়ি আমাকেও বড় জায়ের মতো করে স্নেহ করতে লাগলেন। সেই দিনগুলো যে কতটা সুখকর ছিল, তবে সেই সুখ ছিল ক্ষণস্থায়ী। বিয়ে 2 বছর পরও আমাদের বাচ্চা হলো না। বিভিন্ন ডাক্তার দেখাতাম, টেস্ট করে ফলাফল একটাই আসতো, আমার গর্ভধারণ করার ক্ষমতা নেই। আমি মানতে পারতাম না এটা। শত শত ডাক্তার দেখাতাম শুধু এটা ভেবে যে এই তথ্যটা ভুল হবে, আমিও মাতৃত্বের স্বাদ পাব। কিন্তু না, ব্যর্থই আমি। শ্বশুর বাড়ি, এমনকি আমার নিজের বাড়ির কাউকেই এই খবরটা জানাতে দেয়নি তন্ময়। অনেকে অনেক কথা বলতো, বিয়ে হয়ে বছর গেল, বাচ্চার নাম নেই কেন? বাচ্চা হচ্ছে না বুঝি? আরো কত কি। শাশুড়ি মা তখন বলতেন, ঈশ্বর চাইলেই হবে। 2 বছর পেরিয়ে 3 বছরে পা দিল, তখন শাশুড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে বললেন। কোনো না কোনো সমস্যা আছে, সেটা আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুখানেই বুঝতে বাকি নেই। আমি নিজেও ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছিলাম। এই সময় তন্ময় আমাকে এসে রংপুর নিয়ে গেল। বাড়িতে জানালো তার মেসের খাবার দাবারে সমস্যা হচ্ছে। রংপুর যাওয়ার পর বুঝলাম তন্ময় হন্য হয়ে একটা নবজাতক বাচ্চা খুঁজছে অ্যাডপ্ট করার আশায়। বিভিন্ন এতিমখানায়ও খুঁজত, কিন্তু এতিমখানায় একদম নবজাতক শিশু পাওয়া দুষ্কর। তাও যদি 1-1.5 বছরের বেবি পাওয়া যেত, তবু কর্তৃপক্ষ দিতে চাইতো না। আমরা লোকাল না। আর অনেকেই বাচ্চা অ্যাডপ্ট করে বাড়ির কাজ করানোর জন্য। কত ধরনের মানুষ দুনিয়ায়। আমার রংপুর যাবার 5-6 মাস পর একটা বাচ্চার সন্ধান পাওয়া যায় তন্ময়ের এক কলিগের মাধ্যমে। কিন্তু বাচ্চাটা ছিল পতিতালয়ের এক মেয়ের। কার না কার বাচ্চা, তাও কোনো কিছু না ভেবেই তন্ময় মোটা অঙ্কের বিনিময়ে বাচ্চাটাকে গ্রহণ করে। নিষ্পাপ বাচ্চার তো কোনো দোষ নেই। ফুটফুটে একটা মেয়ে, গায়ের রং চাপা। 7 দিনের বাচ্চার চোখ কত মায়াবী, জেগে থাকলে এদিক সেদিক তাকিয়ে থাকে শুধু। রাজ্যের কৌতূহল যেন তার চোখে। আমার আনন্দের শেষ নেই। মেয়ের নাম রাখলাম সুরভি। তন্ময় বাড়িতে জানালো বেবির কথা। বলল, বাচ্চাটা আমারই। প্রেগনেন্সি নিয়েই আমি রংপুর এসেছিলাম। বাড়ির সবাই হতভম্ব। কানাঘুষো শুনতে হতো অনেক। এর মাঝে আমার ভাসুর আর যা সম্পত্তি বাটবাটোয়ারা করে আলাদা হয়ে গেল। আমি আবার চলে গেলাম শ্বশুর বাড়ি, কারণ ওই মুহূর্তে শ্বশুর শাশুড়ির সাথে তন্ময়ই ছিল। মেয়ে নিয়ে শ্বশুর বাড়িতে দিব্যি দিন কাটাতাম। অবশ্য কানাঘুষো অনেক শুনতাম, তবু পাত্তা দিতাম না। সুরভির তখন 13 মাস চলছে। পুজোর সময়
তন্ময় জানালো সে বাড়ি আসছে। রংপুর থেকে সিলেট পুরো একদিন চলে যায়। আমি একটু পরে পরে ওর খোঁজ নেই কোথায় আছে। লাস্ট যখন ওর সাথে কথা হয় তখন ও বলেছিল নরসিংদী পার হয়েছে। আমি ঘন্টা দুয়েক পর ফোন করলাম, ফোন বন্ধ। কেন জানি অজানা একটা ভয় কাজ করছিল। তাও নিজেকে শক্ত রাখলাম, হয়তো ফোনে চার্জ নেই। ঘন্টার পর ঘন্টা পেরোলো, তার ফোন বন্ধই। আমি শ্বশুর শাশুড়িকে জানালাম। সারা রাত আমরা 3 জন মানুষ জেগে রইলাম। বাবা অনেক জায়গায় খোঁজ নিলেন, কোথাও কোনো খবর নেই। ভোরবেলা একজন ফোন করে জানালো ঢাকা সিলেট রোডে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। এ কথা শুনেই আমার জীবন যায় যায় অবস্থা। সৃষ্টিকর্তার কাছে চাইছিলাম যেন আমার মনে আসা সব ধারণা মিথ্যে হয়, মানুষটা যেন সুস্থ হয়ে বাড়ি আসে। কিন্তু না, আমি পুরো 2.5 মাস কোমায় ছিলাম। আমার শাশুড়ি আমার মেয়েকে তখন আগলে রাখলেন। এর মাঝে আমার শ্বশুর মারা গেলেন। পুরো পরিবারটাই যেন শেষ হয়ে গেল। আমার ভাসুর আবার এই পরিবারে ফিরে এলেন, হয়তো সেটা অপরাধবোধ থেকে। মেয়েকে নিয়ে এক গভীর শূন্যতায় দিন কাটতে লাগলো। কেটে গেল মাসের পর মাস, বছরের পর বছর। পরিশিষ্ট আমার মেয়ে সুরভি বাংলাদেশ মালয়েশিয়া আয়োজিত বেস্ট ডক্টর সম্মাননা পেল। আমার মেয়ে সেটা উৎসর্গ করলো আমাকে। আমি মেয়ের কপালে চুমু দিয়ে বললাম, তোমার এই সাফল্যের পেছনে ছিল একমাত্র তোমার বাবা, তুমি তাকে উৎসর্গ করো মা। মেয়ের চোখে অশ্রু দেখতে পেলাম আমি। কি করে আমি বলি তাকে, তোমার বাবাই আমার জীবনের সেরা উপহারটা ছিল মা। আমার ফুলশয্যার রাতের উপহার সে। হিরে স্বর্ণের তৈরি উপহারগুলো যেমন ক্ষয় হয়ে যায়, ঠিক তেমনি আমার উপহারটা পুরো ক্ষয় হয়ে গিয়েছে। সে আমাদের ছেড়ে চিরতরে চলে গিয়েছে, যেখান থেকে আর কখনোই ফেরা সম্ভব নয়।